গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দেয়াল, পর্ব 10। একই সময়ে তেজগাঁ বিমানবন্দরে একটি বিমান ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। বিমানে আছেন মেজর ফারুক এবং মেজর রশিদ সহ 17 জন সেনা কর্মকর্তা এবং তাদের স্ত্রী পুত্র কন্যা। মহিলাদের অনেককেই নীরবে অশ্রুবর্ষণ করতে দেখা গেল। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বঙ্গভবনের গেট দিয়ে ঢোকার মুহূর্তে তেজগাঁ বিমানবন্দর থেকে বিশেষ বিমান ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়ল। আইজি প্রিজন নুরুজ্জামানের জেল হত্যা রিপোর্ট। 1975-এর 3 নভেম্বর ভোর 3টায় আমি বঙ্গভবন থেকে মেজর রশিদের একটা ফোন পাই। তিনি আমার কাছে জানতে চান ঢাকা সেন্ট্রাল জেলে কোনো সমস্যা আছে কি নাকি। আমি জানালাম ঠিক এই মুহূর্তের অবস্থা আমার জানা নেই। এরপর তিনি আমাকে জানালেন কয়েকজন বন্দীকে জোর করে নিয়ে যেতে কিছু সেনা সদস্য জেল গেটে যেতে পারে। আমি যেন জেল গার্ডদের সতর্ক করে দেই। সেই অনুযায়ী আমি সেন্ট্রাল জেলে ফোন করি এবং জেল গেটের দায়িত্বে থাকা ওয়ার্ডারকে মেসেজটা জেলারকে পৌঁছে দিতে বলি, যাতে নিরাপত্তা আরও জোরদার করা হয়। 3-4 মিনিট পর বঙ্গভবন থেকে আরেকজন আর্মি অফিসারের টেলিফোন পাই। তিনি জানতে চান আমি ইতিমধ্যেই জেল গার্ডদের সতর্ক করে দিয়েছি কিনা। আমি ইতিবাচক জবাব দেওয়ার পর তিনি আমাকে নিরাপত্তা ব্যবস্থা স্বচক্ষে দেখার জন্য জেল গেটে চলে যেতে বলেন। আমি তখন ঢাকা সেন্ট্রাল জেলের ডিআইজি প্রিজনকে ফোন করি। খবরটা জানিয়ে আমি তাৎক্ষণিকভাবে জেল গেটে চলে যেতে বলি। দেরি না করে আমিও জেল গেটে চলে যাই এবং ইতিমধ্যে সেখানে পৌঁছে যাওয়ার জেলারকে আবার গার্ডদের সতর্ক করে দিতে বলি। এর মধ্যে ডিআইজিও জেল গেটে পৌঁছেন। বঙ্গভবন থেকে পাওয়া খবরটা আমি তাকে জানাই। এর পরপরই মেজর রশিদের আরেকটি ফোন পাই। তিনি আমাকে জানান কিছুক্ষণের মধ্যেই জৈনিক ক্যাপ্টেন মুসলেম জেল গেটে যেতে পারেন। তিনি আমাকে কিছু বলবেন, তাকে যেন জেল অফিসে নেওয়া হয় এবং জনাব তাজউদ্দিন আহমেদ, জনাব মনসুর আলী, জনাব সৈয়দ নজরুল ইসলাম, জনাব কামরুজ্জামান, এই 4 জন বন্দীকে যেন তাকে দেখানো হয়। এ খবর শুনে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাই এবং টেলিফোনে প্রেসিডেন্টকে খবর দেওয়া হয়। আমি কিছু বলার আগেই প্রেসিডেন্ট জানতে চান আমি পরিষ্কারভাবে মেজর রশিদের নির্দেশ বুঝতে পারছি কিনা। আমি ইতিবাচক জবাব দিলে তিনি আমাকে তা পালন করার আদেশ দেন। কয়েক মিনিটের মধ্যেই 4 জন সেনা সদস্য সহ কালো পোশাক পরা ক্যাপ্টেন মুসলেম জেল গেটে পৌঁছেন। ডিএজি প্রিজনের অফিস কক্ষে ঢুকেই তিনি আমাদেরকে বলেন পূর্বলিখিত বন্দীদের যেখানে রাখা হয়েছে সেখানে তাকে নিয়ে যেতে। আমি তাকে বলি বঙ্গভবনের নির্দেশ অনুযায়ী তিনি আমাকে কিছু বলবেন। উত্তরে তিনি জানান তিনি তাদের গুলি করবেন। এ ধরনের প্রস্তাবে আমরা সবাই বিমূঢ় হয়ে যাই। আমি নিজে এবং ডিআইজি প্রিজন ফোনে প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। সে সময় জেলারের ফোনে বঙ্গভবন থেকে মেজর রশিদের আরেকটা কল আসে। আমি ফোন ধরলে মেজর রশিদ জানতে চান ক্যাপ্টেন মুসলেম সেখানে পৌঁছেছেন কিনা। আমি ইতিবাচক জবাব দিই এবং তাকে বলি কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না। ক্যাপ্টেন মুসলেম বন্দুকের মুখে আমাকে, ডিআইজি প্রিজন, জেলার ও সে সময় উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের সেখানে যাওয়ার নির্দেশ দেন যেখানে উপরে উল্লেখিত বন্দীদের রাখা হয়েছে। ক্যাপ্টেনও তার বাহিনীকে তখন উন্মাদের মতো লাগছিল এবং আমাদের কারও তাদের নির্দেশ অমান্য করার উপায় ছিল না। তার নির্দেশ অনুযায়ী পূর্বোল্লিখিত 4 জনকে উন্মাদের কাছ থেকে আলাদা করা হয়, একটি রুমে আনা হয়। সেখানে জেলা তাদের শনাক্ত করেন। ক্যাপ্টেন মুসলেম এবং তার বাহিনী তখন বন্দীদের গুলি করে হত্যা করে। কিছুক্ষণ পর নায়েক এ আলীর নেতৃত্বে আরেকটা সেনাদল সবাই মারা গেছে কিনা তা নিশ্চিত হতে জেলে আসে। তারা সরাসরি সেই ওয়ার্ডে চলে যায় এবং পুনরায় তাদের মৃতদেহ বেয়োনেট চার্জ করে। স্বাক্ষর এনজামান।
মহাকারা পরিদর্শক 5/11/75। নভেম্বরের 4 তারিখ সকাল 7টা। চায়ের কাপ হাতে বঙ্গভবনে নিজের ঘর থেকে বারান্দায় এসেছেন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক। তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দিতে যাচ্ছেন। মাথায় নেহেরু টুপি, কাঁধে চাদর, এক হাতে পাইপ। তিনি বঙ্গবন্ধুর মতো পাইপ টানতেন। একই তামাক এরিন মোর ব্যবহার করতেন। বারান্দায় তার সেক্রেটারি কুমিল্লা বার্ড খ্যাত মাহবুবুল আলম চাষি চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছিলেন। মোশতাক তার দিকে তাকিয়ে বললেন, সুপ্রভাত। মাহবুবুল আলম চাষি বললেন, জি স্যার, সুপ্রভাত। মোশতাক চায়ের কাপে চুমুক দিয়ে হৃষ্ট গলায় বললেন, তুমি কি জানো একমাত্র আমি শেখ মুজিবুর রহমানকে তুমি করে বলতাম? জানতাম না স্যার, হঠাৎ এই প্রসঙ্গ কেন? তোমাকে এতদিন আপনি করে বলেছি, আজ থেকে তুমি করে বলবো। অবশ্যই বলবেন, আপনাকে আনন্দিত মনে হচ্ছে। কারণটা কি বলবেন? কারণ হচ্ছে আমি নিজ বাড়িতে ফিরে যাব, শান্তিমতো ঘুমাবো, গা টেপার জন্য লোক রাখবো। সে আমাকে ঘোড়ার মতো দলাই মালাই করবে। খালেদ মোশাররফকে বলবো, বাবারে, বৃদ্ধ লোক, এক পা কবরে দিয়ে রেখেছি, আমাকে ছেড়ে দাও, তোমরা দেশ চালাও, আমার দোয়া থাকলো। চাষি বললেন, আপনার নিজের ইচ্ছায় কিছু হবে এরকম তো মনে হচ্ছে না, তারপরও চেষ্টা করে দেখতে পারেন। আমি খালেদ ছোকরার কাছে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে একটা জিনিস চাইব। দিবে কি দিবে না কে জানে। স্যার, কি চাইবেন? একটা ট্যাঙ্ক চাইব। ট্যাঙ্কে করে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাব, মাঝে মাঝে নিউ মার্কেটে, কাঁচা বাজারে যাব পাবদা মাছ কিনতে। চাষি বললেন, চরম দুঃসময়েও আপনার রসবোধ দেখে ভালো লাগলো। খন্দকার মোশতাক বললেন, এখন চরম দুঃসময়? চাষি বললেন, অবশ্যই, কখন কি ঘটবে কিছুই বলা যাচ্ছে না। উইন্টার অফ ডিসকন্টেন্ট। উইন্টার অফ ডিসকন্টেন্ট আবার কি? একটা উপন্যাসের নাম স্যার। ও আচ্ছা, তুমি তো আবার অতিরিক্ত জ্ঞানী, মেজরদের মতো ইন্টারমিডিয়েট পাস না। ভালো কথা, তোমাকে একটা উপদেশ দিয়ে যাই, কাজে লাগবে। উপদেশটা হলো, মূর্খদের সঙ্গে কখনো তর্ক করতে যাবে না। চাষি বললেন, কেন তর্কে যাব না? খন্দকার মোশতাক বললেন, কারণ হলো মূর্খরা তোমাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে তর্কে হারিয়ে দিবে। এখন বুঝেছ? চাষি বললেন, ভেরি ইন্টারেস্টিং। সকাল 11টা। খন্দকার মোশতাক নিজের অফিসে বসে আছেন, সঙ্গে আছেন ওসমানী। এই সময় ঝড়ের মতো ঘরে ঢুকলেন খালেদ মোশাররফ, কর্নেল সাফায়েত জামিল এবং 4জন সশস্ত্র সৈন্য। খালেদের হাতে কোনো অস্ত্র নেই, তবে কর্নেল সাফায়েত জামিলের হাতে হাতখোলা সাবমেশিন গান। সাফায়েত জামিল প্রেসিডেন্টের দিকে অস্ত্র তাক করে বললেন, আপনি খুনি, আপনার সারা শরীর রক্তে মাখা। 4 নেতাকে আপনি ঠান্ডা মাথায় খুন করেছেন, আমিও আপনাকে ঠান্ডা মাথায় খুন করব, ইউ ওল্ড র্যাট। ওসমানী প্রেসিডেন্টকে আড়াল করে খালেদ মোশাররফকে বললেন, খালেদ, তুমি ব্যবস্থা নাও, আর রক্তপাত না প্লিজ। খালেদ বললেন, নিজেও রক্তপাত চাচ্ছি না। খালেদের ইশারায় সাফায়েত জামিল অস্ত্র নামিয়ে বললেন, আপনারা খবর পেয়েছেন কিনা আমি জানি না, সেনাপ্রধান জেনারেল জিয়া মেজর রৌফের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পেনশন চেয়েছেন। কাগজপত্র আমার সঙ্গে আছে। প্রেসিডেন্ট হিসেবে আপনি পদত্যাগপত্র গ্রহণ করুন এবং খালেদ মোশাররফ বীর উত্তমকে সেনাপ্রধান করার ব্যবস্থা করুন। এতক্ষণ প্রেসিডেন্টের মুখ রক্তশূন্য ছিল, এখন কিছুটা রক্ত ফিরে এলো। তিনি বললেন, হুট করে কাউকে সেনাপ্রধান ঘোষণা করা যায় না। মন্ত্রিসভায় 26 জন মন্ত্রী আছেন, তাদের অনুমোদন লাগবে। সাফায়েত জামিল আবার অস্ত্র তাক করতেই খন্দকার মোশতাক বিড়বিড় করে বললেন, মন্ত্রিসভার অনুমোদন একটা ফর্মালিটি ছাড়া কিছু না। খালেদ মোশাররফের সেনাপ্রধান হতে আমি কোনো বাধা দেখি না। মুক্তিযুদ্ধের একজন মহাবীর বাংলাদেশের সেনাপ্রধান, ভাবতেই ভালো লাগছে।
মন্ত্রিপরিষদের সভায় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে মেজর জেনারেল পদে উত্তীর্ণ করা হলো এবং তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হলো। তার কাঁধে জেনারেলের ব্যাচ পরিয়ে দিলেন এয়ার মার্শাল তোয়াব এবং অ্যাডমিরাল MH খান। এই দিনে দুটি বিশেষ ঘটনাও ঘটে। ইন্ডিয়ান অ্যাম্বাসির মিলিটারি অ্যাটাচি ব্রিগেডিয়ার ভোরা খালেদ মোশাররফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন। তিনি গিফট র্যাপে মোড়া উপহারের একটা প্যাকেটও নিয়ে আসেন। ব্রিগেডিয়ার ভোরার শুভেচ্ছা উপহারের ব্যাখ্যা করা হলো অন্যভাবে। খালেদ মোশাররফের অভ্যুত্থান একটি ভারতীয় পরিকল্পনা। খালেদ মোশাররফের হাত ধরে ভারতীয় সেনাবাহিনী ঢুকল বলে। ব্রিগেডিয়ার ভোরার সৌজন্য সাক্ষাতের চেয়ে বড় ঘটনা হলো ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিল শেষ হয় ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে। মিছিলের নেতৃত্ব দেন খালেদ মোশাররফের মা। খালেদ মোশাররফের এক বোন আমার মা বেগম আয়েশা ফয়েজের পরিচিত। তিনি প্রায় আমাদের বাবর রোডের বাসায় আসতেন। ওই মহিলার কারণেই হয়তোবা আমার মা মুজিব দিবস পালনের বিষয়টা জানতেন। তিনি তার ছেলেদের কিছু না জানিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। হয়তোবা তিনি ধারণা করেছিলেন ছেলেরা বিষয়টা পছন্দ করবে না। একটা বয়সের পর বাবা মা নিজ সন্তানদেরকে ভয় পেতে শুরু করে। সম্ভবত মার তখন সেই বয়স চলছিল। ওই দিনের মিছিলটি ছিল খালেদ মোশাররফের মৃত্যুর ঘণ্টা। মিছিল দেখে লোকজন আটকে উঠল। তারা ধারণা করল খালেদ মোশাররফ ভারতের চর। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দেশে তখন ভারত বিদেশ সর্বোচ্চ পর্যায়ে। কারণ মনেই নেই বা মনে রাখার চেষ্টা নেই যে আমাদের স্বাধীনতার পেছনে হাজার হাজার ভারতীয় সৈনিকের জীবনদানের মতো ঘটনা ঘটেছে। দেশে ব্যাপক প্রচারণা চলতে লাগলো, লিফলেট বিলি হতে লাগলো। খালেদ মোশাররফের হাত ধরে বাকশাল ফিরে আসছে, ভারতীয় সেনাবাহিনী ফিরে আসছে, বাংলাদেশ হতে যাচ্ছে ভারতের এক করদ রাজ্য। রাত 11টা। সেনাপ্রধানের ফ্ল্যাগ কার অবন্তীদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ির আগেও পেছনে সেনাপ্রধানের নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র সৈন্যদের দুটি মিলিটারি পিকআপ। দরজা খুলল অবন্তী। অবাক হয়ে বলল, চাচা আপনি? খালেদ মোশাররফ বললেন, আমার রাজকন্যা মা কেমন আছো? আমি ভালো আছি চাচা। দাদাজান আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলেন। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, এই খবর কি জানো? না তো। রেডিওতে এখনো খবর যায় নাই, কাল ভোরে চলে যাবে। খুব ঝামেলায় ছিলাম বলে তোমার মাছের দাওয়াতে আসতে পারিনি। মাছ কি ফ্রিজে কিছু তোলা আছে? আছে। তাহলে গরম করতে বলো, আমি দুপুর থেকে কিছু খাইনি। তোমার দাদাজান কি ঘুমোচ্ছেন? হ্যাঁ, তার শরীর খারাপ, জ্বর এসেছে। ঘুম ভাঙাবো? ডেকে তুলি? না, ওনার বয়সী মানুষের কাঁচা ঘুম ভাঙালে সমস্যা, বাকিরা তার ঘুম হবে না। আমি নিজে প্রচণ্ড ঝামেলায় আছি, তারপর তোমার কাছে ছুটে এসেছি। কেন জানো? কারণটা শোনো। তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয়াবহ দুঃস্বপ্ন। অবন্তী বলল, আমি মারা গেছি এরকম? না, কারণ মৃত্যু দেখা তো ভালো স্বপ্ন। দিনের বেলা এক সময় এসে স্বপ্ন বলে যাব, তুমি সেইভাবে ব্যবস্থা নিও। আমি যা স্বপ্নে দেখি তাই হয়। খালেদ মোশাররফ আরাম করে মাছ খাচ্ছেন। তিনি আনন্দিত গলায় বললেন, আজকের খাওয়াটা আমার কাছে কেমন লাগছে জানতে চাও? চাই। মুক্তিযুদ্ধের সময় একবার ২৭ ঘন্টা পর প্রথম খাবার খাই। দরিদ্র এক কৃষক, নাম মিজান মিয়া। আমরা 7 জন ক্ষুধার্ত মানুষ। মিজান মিয়া খাবার দিল গরম ধোয়া ওঠা ভাত, মাসকলাইয়ের ডাল, পেঁয়াজ এবং কাঁচামরিচ। অমৃতেও এত স্বাদ হবে বলে আমি মনে করি না। খাবারটা খেয়েছিলাম মে মাসের 9 তারিখে। ওই দিনটা আমি ঘোষণা করেছি মাসকলাই দিবস হিসাবে। ওই দিন রাতে তোমার চাচি আমার জন্য মাসকলাইয়ের ডাল রান্না করে, মোটা চালের ভাত রান্না হয়। আমি তৃপ্তি করে মাটির শানকিতে খাই। তোমার আজকের রান্না ওই দিনের কথা মনে করিয়ে দিচ্ছে।
নভেম্বরের 4 তারিখকে আমি পাঙ্গাস দিবস ঘোষণা করলাম। প্রতি বছর এই দিনে আমি পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাব। অবন্তী বলল, চাচা, আমি কি আপনাকে একটা অন্যায় অনুরোধ করতে পারি? পারো। আমার স্যার শফিক সাহেব জেল হাজত থেকে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠিটা পড়ে দেখুন। চিঠি পড়লেই হবে, আমি আলাদা করে কিছু বলবো না। খালেদ মোশাররফ বললেন, তোমার স্যার খুবই সাহসী মানুষ। 15 আগস্টে একা মিছিল বের করে স্লোগান দিচ্ছিল, মুজিব হত্যার বিচার চাই। অবন্তী বিস্মিত হয়ে বলল, এই ঘটনা তো আমি জানতাম না। খালেদ মোশাররফ বললেন, সাহসী মানুষ আমি খুব পছন্দ করি। কেন জানো? আপনি নিজে সাহসী এই জন্য? না, কারণ সাহসী মানুষেরা একবারেই মারা যায়, ভিতরা মৃত্যুর আগেই বহুবার মারা যায়। গডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। বলো দেখি কার লাইন? শেক্সপিয়ার? খালেদ মোশাররফ শফিকের লেখা চিঠিটা ভ্রু কুঁচকে পড়লেন। চিন্তিত গলায় বললেন, খুনের আসামিকে হুট করে জেল হাজত থেকে ছাড়িয়ে আনা যায় না। মা, তোমাকে বুঝতে হবে, দেশে আইন কানুন আছে। অবন্তী বলল, আইন কানুন থাকলে জেলখানার ভিতরে চার নেতাকে খুন করা যায় কিভাবে? খালেদ মোশাররফ বললেন, তাও তো ঠিক, দেশে আইন কানুন ছিল না, তবে এখন হবে। প্রেসিডেন্ট মোশতাক তার কাঙ্ক্ষিত দেশ ত্যাগ করেছেন। বিচারপতি সায়েমের কাছে দায়িত্ব দিয়ে আগামী সিলেনের বাড়ির দিকে রওনা হয়েছেন। শেষ হয়েছে তার 80 দিনের শাসন। তিনি ক্ষমতায় বসেছিলেন ভোরবেলায়, ক্ষমতা থেকে বিদায় নিলেন 5 তারিখ মধ্যরাতে। জেল হাজতে শফিক কম্বলের উপর কুকুরকুণ্ডলী অবস্থায় ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে আতঙ্কে অস্থির হয়ে চেঁচাতে লাগল। আবার পাগলা ঘন্টি বাজে, আবার পাগলা ঘন্টি। সবাই তাকে বোঝানোর চেষ্টা করলো, পাগলা ঘন্টি বাজছে না, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে। শফিক বলল, ঘন্টা বাজছে, আমি পরিষ্কার শুনছি, এখনো ঘন্টা বাজছে, ঢং ঢং ঢং। শফিক হাঁপাচ্ছে, তার কপাল বেয়ে ঘাম ঝরছে। শফিক তখনও জানে না খালেদ মোশাররফ তার মুক্তির ব্যবস্থা করেছেন। তিনি রমনা থানাকে কঠিন নির্দেশ দিয়েছেন, শফিক নামের মানুষটা যদি নির্দোষ হয়, তাকে যেন অতি দ্রুত মুক্ত করার ব্যবস্থা করা হয়। খালেদ মোশাররফ তখনও জানেন না তার নিজের সময় ফুরিয়ে এসেছে। ক্ষমতার দাবা খেলায় তিনি হেরে গিয়েছেন। উঠে এসেছেন জিয়াউর রহমান। নিয়তি তার উপর প্রসন্ন ছিল, নাকি তিনি নিয়তি নিয়ন্ত্রণ করছেন তা পরিষ্কার না। জিয়াউর রহমান খবর পাঠালেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধা কর্নেল তাহেরকে। তিনি ব্যাকুল হয়ে জানালেন, বন্ধু, আমাকে উদ্ধার করো। কর্নেল তাহের বন্ধুর আহ্বানে সাড়া দিলেন। জিয়ার মুক্তির বিষয় ত্বরান্বিত হলো, কারণ সাধারণ সৈনিকেরা ছিলেন তার পক্ষে। তারা শুরু করলেন সিপাহী বিপ্লব। তারা ক্যান্টনমেন্ট কাঁপিয়ে তুললেন স্লোগানে, সিপাহী সিপাহী, ভাই ভাই, হাবিলদারের ওপর অফিসার নাই। অফিসাররা সিপাহীদের হাতে মারা পড়তে লাগলেন। সেনাবাহিনীর শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে গেল। সিপাহীদের হাত থেকে বাঁচার জন্য অফিসাররা পালিয়ে বেড়াতে লাগলেন। 7 নভেম্বরের ভোরবেলাটা অবন্তীর কাছে অন্যরকম মনে হলো। কথা নেই বার্তা নেই, হঠাৎ ঝুম বৃষ্টি, দমকা হাওয়া, ঢাকা শহর ডুবে দিবে এমন অবস্থা। হঠাৎ হঠাৎ আসা বৃষ্টি হঠাৎ থেমে গিয়ে ঝকঝকে রোদ উঠল। সেই রোদ ভেজা গাছের পাতায় কি সুন্দর করেই না মিশে যাচ্ছে। অবন্তী শব্দ করে বলল, বাহ, ঢাকার নীল আকাশের ঝকঝকে রোদ। প্রায় সঙ্গে সঙ্গে সরফরাজ খান আতঙ্কিত গলায় বললেন, কে কথা বলে, কে? অবন্তী বলল, দাদাজান, আমি কথা বলছি। সরফরাজ খান বললেন, তুই না, তোর গলা তো আমি চিনি, পুরুষের গলা। হারামজাদাটা এসেছে, আসা যাওয়া বন্ধ করতে হবে। হি হ্যাজ নো বিজনেস হিয়ার। বদের বাচ্চা বদ, মতলববাজ বদ, মতলব নিয়ে ঘুরছে। দরজা খুলে সরফরাজ বের হলেন, এদিকে ওদিকে তাকাতে লাগলেন। চাপা গলায় বললেন, বদটা কই? অবন্তী বলল, কোন বদের কথা বলছো? হাফেজ জাহাঙ্গীর? সে আসেনি দাদাজান, আমি কথা বলছিলাম।
তুমি আমার কথা শুনেছ। আমার ধারণা তোমার জ্বর বেড়েছে, জ্বরের ঘোরে মাথা এলোমেলো। যাও, শুয়ে থাকো। সরফরাজ খান বললেন, আমি পরিষ্কার বটটার গলা শুনলাম। ঢাকার আকাশে যুদ্ধ, এসব হাবিজাবি বলছে। হাবিজাবি কথা আমি বলছিলাম। আর দাদাজান শোনো, কথায় কথায় একজন মানুষকে বদের বাচ্চা এসব বলবে না। বদকে বদ বলবো না? অবন্তী বলল, হাফেজ জাহাঙ্গীর আর যাই হোক বদ না। তুই বুঝে ফেলেছিস? হ্যাঁ, বুঝে ফেলেছি। তুমি বিছানায় গিয়ে শোও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সরফরাজ খান ক্ষুব্ধ গলায় বললেন, আমার সেবা লাগবে না। তুই বদটার জন্য তোর সেবা জমা করে রাখ। হাফেজ জাহাঙ্গীর এক বদ, তুই আরেক বদনি। অবন্তী বলল, ভালোই বলেছ তো, বদবদনি। মিস্টার অ্যান্ড মিসেস বদবদনি। সরফরাজ খান অবন্তীর মুখের উপর শব্দ করে দরজা বন্ধ করলেন। অবন্তী মগ ভর্তি চা নিয়ে ছাদে চলে গেল। সুন্দর একটা সকাল নষ্ট হতে দেওয়া ঠিক না। ছাদের কামিনী গাছে গতরাতে ফুল ফুটেছে। ছাদ ভর্তি কামিনী ফুলের সুঘ্রাণ। মগের চুমুক দিয়ে অবন্তী বলল, বাহ, কি অদ্ভুত গন্ধ। বলতে বলতেই তার চোখ পড়ল হাফেজ জাহাঙ্গীর আসছেন। কাকতালীয় ব্যাপার তো বটেই। দাদাজান হাফেজ জাহাঙ্গীরের কথা বললেন, সঙ্গে সঙ্গে তার দেখা পাওয়া গেল। কে বলবে কেন এত ঘন ঘন কাকতালীয় ব্যাপার ঘটে? হাফেজ জাহাঙ্গীরের হাতে বিশাল এক টিফিন ক্যারিয়ার। নিশ্চয়ই টিফিন ক্যারিয়ার ভর্তি ওরসের খাবার। নভেম্বরের 6 তারিখ ওরস হওয়ার কথা। অবন্তী নিচে নেমে এলো। হাফেজ জাহাঙ্গীর বললেন, কেমন আছো মাইমুনা? অবন্তী বলল, মাইমুনা কেমন আছে আমি জানি না, তবে আমি ভালো আছি। টিফিন ক্যারিয়ারে কি ওরসের খাবার? খাবার না, সিন্নি, ওরসের সিন্নি। দরজায় দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। হাফেজ জাহাঙ্গীর বললেন, ঘরে ঢুকবো না, এখন চলে যাব। কিছুক্ষণ আগে ইশারা পেয়েছি আমার মা মারা গেছেন, তার নামাজে জানাজা পড়তে হবে। অবন্তী বলল, ইশারা কে দিল? আপনার পোষা জিন? জাহাঙ্গীর জবাব দিল না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। ক্লান্ত গলায় বললেন, সিন্নিটা অজু করে খেয়েও। জীবজন্তু পশু পাখিকে খেতে দিও না। তাদের কেন সিন্নি খেতে দেওয়া যাবে না? পশু পাখি জীবজন্তুকে খাওয়ানোর দায়িত্ব মানুষের না। এ দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন। অবন্তী বলল, দরজায় দাঁড়িয়ে কতক্ষণ আর বকবক করবেন? ঘরে এসে বসুন, আমার সঙ্গে সকালে নাস্তা করুন। মাইমুনা, আমি রোজা রেখেছি। রোজা ভাঙুন। রোজা ভাঙব? হ্যাঁ। হাফেজ জাহাঙ্গীর হতভম্ব গলায় বললেন, আল্লাহ পাকের নামে যে রোজা রেখেছি তা তোমার কথায় ভাঙব? হ্যাঁ, সব মানুষের ভিতরে আল্লাহ অবস্থান করেন, কাজে আমার কথা এক অর্থে আল্লাহ পাকেরই কথা। জাহাঙ্গীর হতাশ গলায় বললেন, আমি রোজা ভাঙব, তবে তোমার কথা আল্লাহ পাকের কথা এই ধরনের আলাপ আর করবে না। আচ্ছা, করব না। সরফরাজ খান ঘুম ভেঙে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। হাফেজ জাহাঙ্গীর নাস্তা খাচ্ছেন, তার প্লেটের লুচি তুলে দিচ্ছে অবন্তী। তিনি বট্টার গলা ঠিকই শুনেছেন। অবন্তী কি কোনো মতলব পাকাচ্ছে? হাফিজ জাহাঙ্গীর সরফরাজ খানের দিকে তাকিয়ে বললেন, নাস্তা খাচ্ছি, এজন্য সালাম দিলাম না। খাওয়া দাওয়া গ্রহণ করা হলো ইবাদত। ইবাদতের সময় মানুষকে সালাম দেওয়া যায় না। সরফরাজ খান খড়খড়ে গলায় বললেন, কি জন্য এসেছ? ওরসের সিন্নি নিয়ে এসেছি। ওরসের সিন্নি নিয়ে বিদায় হয়ে যাও। জি আচ্ছা। সরফরাজ খান বললেন, জি আচ্ছা জি আচ্ছা না, নাস্তা শেষ করেই বিদায়। জি আচ্ছা। অবন্তী তার দাদাজানকে সম্পূর্ণ অগ্রাহ্য করে হাফেজ জাহাঙ্গীরকে বলল, আপনি নাস্তা শেষ করে আমার সঙ্গে ছাদে যাবেন। ছাদে আমরা চা খাবো, তারপরে যাবেন। হাফেজ জাহাঙ্গীর যখন লুচি খাচ্ছেন তখন আরেকটি কাকতালীয় ব্যাপার ঘটছে। লুচি খাচ্ছে শফিক। তার প্লেটে লুচি তুলে দিচ্ছেন রমনা থানার ওসি শামসুদ্দিন পাটোয়ারি। ওসি সাহেব তাকে জেল হাজত থেকে নিয়ে এসেছেন। ওসি সাহেব বললেন, আপনার জন্য সুসংবাদ আছে। চা খেয়ে বাসায় চলে যান, আপনার বিরুদ্ধে কোনো চার্জ নেই। শফিক অবাক হয়ে তাকিয়ে আছে।
তার মন বলছে ওসি সাহেব তার সঙ্গে তামাশা করছেন। চা সিগারেট মুক্তি সবাই পুলিশের তামাশার অংশ। পুলিশ মিলিটারি সাধারণ মানুষ না, তাদের তামাশা সাধারণ মানুষের মতো না। শফিক নিশ্চিত চায় চুমুক দেওয়ার পরপরই তাকে নিয়ে যাওয়া হবে গুদাম ঘরের মতো কোনো ঘরে। সেখানে মার শুরু হবে। মারের প্রস্তুতি শফিক নিয়ে রেখেছে। আলিম ডাকাতের দেওয়া 2টি ট্যাবলেট তার বুক পকেটে। চা খেতে খেতে এক ফাঁকে ট্যাবলেট 2টি খেয়ে ফেলতে হবে। মার শুরু হলে দমে দমে বলতে হবে, ওয়াল হাইউল কাইয়ুম। আল্লাহ পাকের এই পবিত্র নাম পড়ার কারণে মারের কোনো ব্যথা বোধ হবে না। শামসুদ্দিন পাটোয়ারি বললেন, আপনি চা খাচ্ছেন না, সিগারেটও খাচ্ছেন না, ব্যাপার কি? শফিক বলল, ভয় লাগছে স্যার। শামসুদ্দিন বললেন, আমাকে বলা হয়েছে আপনি অতি সাহসী একজন মানুষ, আর আপনি ভয় পাচ্ছেন? পাচ্ছি স্যার। আপনাকে সাহসী মানুষ কে বলেছে জানতে চান? জি না, চাই না। আশ্চর্য ব্যাপার, জানতে চাচ্ছেন না কেন? আপনাকে সাহসী মানুষ বলেছেন সেনাপ্রধান খালেদ মোশাররফ। তিনি ভুল কথা বলার মানুষ না। ওনার কারণেই তড়িঘড়ি করে আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে, বুঝেছেন? জি স্যার। আপনি তো ঢাকাতেই থাকবেন। শফিক বলল, জি না স্যার, গ্রামে মায়ের কাছে চলে যাব, আর আসবো না। ঢাকা শহর আমার মতো অভাজনের জন্য না। শামসুদ্দিন বললেন, অভাজন মানে কি? শফিক বলল, অভাজন হলো আমজনতা। প্রাক্তন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক তার আগামসি লেনের ছাদে পাটি পেতে বসে আছেন। তাকে সকালে নাস্তা দেওয়া হয়েছে। এখানেও লুচি, লুচির সঙ্গে নেহারি। তিনি নাস্তা শুরু করেননি, পাশে রাখা ফিলিপস ট্রানজিস্টার রেডিওতে সকালের খবর শুনছেন। তবে তার দৃষ্টি চিলেকোঠার দরজার দিকে। তার মনে হচ্ছে দরজার ওপাশে কে যেন দাঁড়িয়ে পাইপ টানছে। তিনি তামাকের গন্ধও পাচ্ছেন, পরিচিত গন্ধ, এলেন মোর। খন্দকার মোশতাক বললেন, কে কে ওখানে? ভারী গলায় কে একজন বলল, আমি। এই গলার স্বর খন্দকার মোশতাকের অতি পরিচিত। তার শরীর হিম হয়ে গেল, বুকে ব্যথা শুরু হলো। ইদানিং তার এই সমস্যা হচ্ছে, তিনি মৃত মানুষদের আশেপাশে দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে কথাবার্তাও বলছেন। মনে হয় তিনি দ্রুত মস্তিষ্ক বিকৃতির দিকে যাচ্ছেন। গতরাতে ঘুমাবার সময় দেখলেন হামিদ তার বিছানার এক কোনায় বসে আছেন। হামিদ লঞ্চডুবিতে 5 বছর আগে মারা গেছে। হামিদের কাজ ছিল তার গা হাত পা টিপে দেওয়া। মৃত একজন মানুষকে তার বিছানার পাশে বসে থাকতে দেখে মোশতাক সাহেবের বুকে ধাক্কার মতো লাগলো। তার হাঁপানির টান উঠে গেল। হামিদ বলল, স্যারের শরীর কেমন? মোশতাক বলল, ভালো। শরীর টেপার লোক রাখছেন? না। হামিদ বলল, আছেন আরো অল্প কিছুদিন, শরীর টেপার লোক না হইলেও চলবে। হামিদের কথা শুনে মোশতাক হতভম্ব। অল্প কিছুদিন আছেন এর মানে কি? তিনি এখন সবকিছু থেকে অবসর নেওয়া একজন মানুষ। মারামারি কাটাকাটির মধ্যে তার থাকার কিছু নেই। তিনি চেষ্টায় আছেন কানাডায় তার ভাগ্নির কাছে চলে যেতে। দেশ গোল্লায় যাওয়া শুরু করেছে, গোল্লায় যাক। তিনি কানাডার মন্ট্রিলে থাকবেন তার ভাগ্নির কাছে। সেখানে বাড়ির ব্যাকয়ার্ডে নাকি হরিণ আসে, হাত থেকে খাবার খায়। তিনি সেখানে হরিণকে খাবার খাওয়াবেন। খুব যখন ঠান্ডা পড়বে তখন ফায়ার প্লেসের সামনে বসে আগুন তাপাবেন। লাল পানি খাওয়ার অভ্যাস তার নেই, তবে শীতের দেশে খাওয়া যেতে পারে। কথায় আছে, জম্মিন দেশে যদাচার। খুব ঠান্ডা পড়লে লাল পানির বোতল নিয়ে ফায়ার প্লেসের সামনে বসলে কার কি বলার থাকবে? আর যাই হোক, ছোকরা মেজররা তাকিয়ে থাকবে না। খালেদ মোশাররফ কফির মগ হাতে বসে আছেন। সিপাহী বিদ্রোহের কথা তাকে জানানো হয়েছে। অবস্থা যে ভয়াবহ এই খবরও দেওয়া হয়েছে। সাধারণ সৈনিকদের হইচই এবং স্লোগান শোনা যাচ্ছে। শুধু স্লোগান দিয়েই তারা চুপ করে থাকছে না, কিছুক্ষণ পর পর আকাশে গুলিবর্ষণ করছে। তাদের স্লোগান হলো, সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারদের রক্ত চাই। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দেয়াল।